বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রাস সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার রিপ্রেজেন্ট করব। তো আমরা গত লাস্ট ক্লাসে প্রাস সম্পর্কিত বেশ কিছু রাশি আমরা বের করেছিলাম। তো সেই রাশিগুলো নিয়ে আজকে আমি আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা গতদিনে যে লেকচার গুলো করেছিলাম তার জন্য তোমার এই বাম পার্শ্বের যে চিত্র, সেই চিত্রটা ভ্যালিড ছিল। অর্থাৎ বাম পার্শ্বের চিত্র দেখো, তোমার কোন একটা বস্তুকে অনুভূমিকের সাথে থিটা নট কোণে ভি নট বেগে নিক্ষেপ করা হয়েছিল। আচ্ছা, এখন বলো তো বাম দিকের চিত্র আর ডান দিকের চিত্র কি একই না একটু পার্থক্য আছে? বলো তো। পার্থক্য একটু আছে। ভিন্ন স্যার। পার্থক্য আছে স্যার। একটু পার্থক্য কি দেখো, যে এই ডান দিকের চিত্রে ভিটা ওয়াই দিকে ওয়াই হ্যাঁ উলম্বের সাথে থিটা নট কোণে ওই একই বেগে নিক্ষেপ করা হলো। আচ্ছা, প্রথম অর্থাৎ আমরা চিত্রে অনুভূমি বরাবর, মানে অনুভূমিকের সাথে, সরি। অর্থাৎ আমরা ডান দিকে অনুভূমিকের সাথে থিটা নট কোণে ভি নট বেগে নিক্ষেপ করেছিলাম, আর বাম দিকের চিত্রে আর ডান দিকেরটার ক্ষেত্রে ওই একই বেগে একই কোণে, বাট সেটা উলম্বের সাথে কোণটা তৈরি হয়েছে। এই হচ্ছে পার্থক্য। তো এখন বাম দিকের ক্ষেত্রে যে চিত্রটা, তার জন্য তো সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা, বিচরণ কাল, পাল্লা, এই বিষয়গুলো তো আমরা গত দিনে জেনে গেছি, তাই না? এই বিষয়গুলো নিয়ে তার কথা বলার কোনো প্রয়োজন নাই। এখন ডান দিকের ক্ষেত্রে এই সমীকরণগুলো কি ওটাই থাকবে না একটু চেঞ্জ হবে? সেটাই অবশ্যই হবে। দেখো, একটু দেখার বিষয় সব সেটা দিকে তো হচ্ছে 90 মানে সিটটা দিয়ে তুমি কাহিনী দেবো। হ্যাঁ দেখো, উলম্বের সাথে এখানে উৎপন্ন কোণ হচ্ছে থিটা নট। তাহলে বলো তো আনুভূমিকের সাথে উৎপন্ন কোণটা কত হবে? এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে 90 মাইনাস থিটা নট। তাহলে বাম দিকের যে সমীকরণগুলো আমাদের ছিল, সেই সমীকরণগুলোর প্রত্যেকটা জায়গায় এই থিটা নটের জায়গায় আমাদের কত অ্যাপ্লাই করতে হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা নট। আচ্ছা, তো 90 ডিগ্রি মাইনাস থিটা নট যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় ওঠার যে সময়, এটাকে আমরা আলাদা একটা সময় নামকরণ করলাম, দ্যাট ইজ টি এম প্রাইম। তো দ্যাট ইজ ভি নট সাইন, সূত্র ওটাই, কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ভি নট তো ওটাই আছে। তো ভি নট সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা নট ডিভাইডেড জি। এখন এটা চতুর্ভাগ অ্যাপ্লাই করলে কত হয় বলো? এটা যদি কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করি তাহলে কি সাইন চেঞ্জ হয় cos থিটা নট, তাই না? এখানে 1 ইনটু পাই 1 ইনটু পাই বাই 2 আছে। 1 বিজোড় হওয়ার কারণে সাইন চেঞ্জ হয়, তাহলে এটা ভি নট cos থিটা নট ডিভাইডেড জি। তাহলে দেখো তো, এটার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় ছিল ভি নট সাইন থিটা নট বাই জি, আর এটার ক্ষেত্রে দেখো ভি নট cos থিটা নট ডিভাইডেড জি। দেখো সমীকরণটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। यस স্যার। এগুলো কিন্তু বই পুস্তকে নাই, হ্যাঁ, কিন্তু মনে রাখবে, এগুলো ভর্তি পরীক্ষাতে কাজে লাগবে, ভর্তি পরীক্ষাতে কাজে লাগবে এগুলো। আচ্ছা, একইভাবে সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি ওই থিটার জায়গায় আমাদের এখানে যে থিটা মানে সাইন স্কয়ার থিটা নট ছিল, এই থিটা নটের জায়গায় আমরা কি লিখবো? 90 ডিগ্রি মাইনাস থিটা নট। তো সেটা যদি চতুর্ভাগ অ্যাপ্লাই করা হয় তাহলে ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট বাই 2g। তাহলে দেখো এখানে সাইন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে কাতে রূপান্তর হচ্ছে? কজে। বুঝতে পেরেছো? সাইন অ্যাঙ্গেলটা রূপান্তরিত হয়ে কোথায় যাচ্ছে? কজে রূপান্তর হচ্ছে। একইভাবে বিচরণ কালের ক্ষেত্রে যে সময়টা ছিল 2 ভি নট সাইন থিটা নট বাই জি, তাহলে ডানেরটার ক্ষেত্রে কি হবে? টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 2 ভি নট সাইন থিটা নট সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা নট ডিভাইডেড জি। এটা চতুর্ভাগে অ্যাপ্লাই করলে 2 ভি নট cos থিটা নট বাই জি। তাহলে এখানে কজ অ্যাঙ্গেল চলে এসেছে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় সর্বোচ্চ উচ্চতা এবং বিচরণ কাল প্রত্যেকটা সমীকরণে কোন অনুপাতটা এলো? কজ অনুপাতটা এলো। কখন? যখন কোন একটা বস্তুকে উলম্বের সাথে ওই থিটা নট কোণে যদি নিক্ষেপ করা হয়, তখন এই সাইন অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে কজে রূপান্তরিত হয়। কিভাবে কজ এলো সেই বিষয়গুলো আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম। এবারে পাল্লার ক্ষেত্রে দেখো একটি গুরুত্বপূর্ণ জিনিস একটু জানতে হবে। দেখো পাল্লার ক্ষেত্রে বামের সমীকরণটা ছিল আর ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড জি। তো সেটা আমরা ডানেরটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি। তো পাল্লাকে আমরা নামকরণ করলাম আর প্রাইম। পাল্লা বলতে আনুভূমিক পাল্লা আর কি, শর্টকাট পাল্লা বলি আমরা। তো সেটা ভি নট স্কয়ার সাইন 2, আর এই থিটা নটের জায়গায় আমরা কত অ্যাপ্লাই করছি দেখো, খেয়াল করো। সাইন ভি নট স্কয়ার সাইন 2 ওই পর্যন্ত তো থাকবেই, ভি নট স্কয়ার সাইন 2 এই পর্যন্ত কিন্তু থাকবে। এরপরে অ্যাঙ্গেলের জায়গায় কত লিখবে? 90 মাইনাস থিটা নট। এখন আমরা দেখো এই যে বাম ব্র্যাকেটের বাইরে যে 2 আছে ওটা দ্বারা গুণ করে দাও ভিতরে। তাহলে ভি নট স্কয়ার সাইন 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস 2 থিটা নট। আচ্ছা, তো 90 এর সাথে 2 সংখ্যাটা কি? জোড়, গুণ আছে। তো জোড় থাকলে সাইন কি? সাইন অনুপাতই থাকবে। ওকে জি স্যার। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি একটু খেয়াল করে দেখো। ফাইনালি ক্যালকুলেশন করে দেখো পাল্লার কিন্তু কোনো পরিবর্তন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার এই কি এখানে স্যার এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে না স্যার? হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগে। ইয়েস স্যার। হ্যাঁ অল সাইন পজিটিভ। হ্যাঁ সাইন তো পজিটিভ, সাইনের ঘরে সাইনে পড়েছে, সাইন পজিটিভ হবে দ্বিতীয় চতুর্ভাগে।
আচ্ছা, তাহলে তোমার এখানে দেখো তো পাল্লার কোনো পরিবর্তন হলো? দেখো তো r প্রাইম ইকুয়াল টু v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g, এই সমীকরণ আর বামের সমীকরণ কি সেম না? তার মানে কি r প্রাইম ইকুয়াল টু আমি কি লিখতে পারি, r লিখতে পারি। তার মানে কি এখানে পাল্লার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কি শিখলে বলো? কোন একটা প্রাসকে যদি আমরা আনুভূমিকের সাথে একটা কোণে একটা বেগে যদি নিক্ষেপ করা হয়, তার ক্ষেত্রে যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা, বিচরণকাল এবং পাল্লা, ওই একই প্রাসকে যদি আমরা একই বেগে উলম্বের সাথে যদি আমরা একই কোণে নিক্ষেপ করি, তাহলে সেক্ষেত্রে কি কি চেঞ্জ হচ্ছে দেখো। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা চেঞ্জ হচ্ছে, এরপরে সর্বোচ্চ উচ্চতাটা চেঞ্জ হবে, বিচরণ কালটা চেঞ্জ হবে, বাট কি বলো? পাল্লা চেঞ্জ হবে না স্যার। পাল্লার কোনো পরিবর্তন চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে পাল্লার কোনো পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এখন বলো তো আমাকে, তাহলে আমি এই টপিক থেকে কি আমি এই বাক্যটা লিখতে পারি না একই পাল্লার জন্য? দেখো তাহলে দুই ক্ষেত্রে পাল্লা কিন্তু সেম পেলাম। আমি এই চিত্রের ক্ষেত্রে পাল্লা যা পাবো, এই চিত্রের ক্ষেত্রে কিন্তু পাল্লা সেম, কারণ আমার এখানে r প্রাইম ইকুয়াল টু r পেলাম, সেম পাল্লা পেলাম। কিন্তু সেম পাল্লা পেলে কি হবে, দুইটার ক্ষেত্রে কি নিক্ষেপণ কোণ একই ছিল? বামেরটার ক্ষেত্রে নিক্ষেপণ কোণ ছিল থিটা নট, কিন্তু ডানেরটার ক্ষেত্রে অনুভূমিকের সাথে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে নিক্ষেপণ কোণ 90 মাইনাস থিটা নট। তার মানে কি আমি লিখতে পারি না, দেখো একই পাল্লার জন্য দুটি নিক্ষেপণ কোণ থাকে। জি স্যার, জি স্যার লিখতে পারি। তাহলে একটি যদি থিটা নট হয়, তাহলে অপরটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস 90 থিটা নট। তাহলে এটা এমসিকিউ পরীক্ষার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। বলো তো কোন একটা প্রাসকে ধরো আমি অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করে যে পাল্লা পেলাম, ওই একই পাল্লা পাওয়ার জন্য আরেকটি নিক্ষেপণ উলম্বের সাথে 60 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রি মাইনাস উলম্বের সাথে 60 ডিগ্রি, তাহলে 90 মাইনাস 30 করলে কত হবে? 60 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে নিক্ষেপণ করলে সেম পাল্লা পাবে। এরকম যে কোনো প্রশ্ন এলে কি পারা যাবে বলো তো? ধরো আমি একটা প্রাসকে আনুভূমিকের সাথে 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, একই পাল্লা পাওয়ার জন্য ওই প্রাসটিকে অপর কত কোণে নিক্ষেপ করলে সেম পাল্লা পাবে? 90 মাইনাস 70 ডিগ্রি কোণে স্যার। তাহলে 70 ডিগ্রি কোণে। তাহলে দেখো যে এই টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবারে দেখো গুরুত্বপূর্ণ আরেকটা তথ্য। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য। আচ্ছা, বলতো এই চিত্রটা থেকে বলতো আমি এখানে দুইটা প্রাসকে নিক্ষেপ করেছি। একটা হচ্ছে এই ও বিন্দু হতে নিক্ষেপ করে এই পথ পরিবহন করে এতে এলো, আরেকটা একটা সার্টেন হাইট থেকে নিক্ষেপ করা হলো, এই হাইট থেকে নিক্ষেপ করা হলো, করে এই পথ পরিবহন করে আবার ওই একই বিন্দুতে ফিরে এলো। আচ্ছা, তো প্রথমটার ক্ষেত্রে পাল্লা হচ্ছে আর, দ্বিতীয়টার ক্ষেত্রে পাল্লা হচ্ছে আর প্রাইম। এখন এটার মধ্যে সঠিক সম্পর্ক কোনটা সঠিক হবে? আর ইকুয়াল টু আর প্রাইম, আর গ্রেটার দ্যান আর প্রাইম, আর লেস দ্যান আর প্রাইম, কোনোটিই নয়। বলো তো কোনটা হবে? স্যার আর ইকুয়াল টু আর প্রাইম হবে, এক নাম্বার কোন নম্বরটা স্যার? আচ্ছা 3 নম্বরটা। আচ্ছা, একজন বললো 3 নাম্বার, আর বেশিরভাগ বলতেছো ক নাম্বারটা, আর ইকুয়াল টু আর প্রাইম, আর একজন বলেছে আর লেস দ্যান আর প্রাইম। আচ্ছা, আনুভূমিকের পাল্লার একটা সংজ্ঞা আমি গতদিনে বলেছিলাম, তোমরা মনে হয় অনেকে ভুলে গেছো। আনুভূমিক পাল্লার সংজ্ঞা হচ্ছে যে একটি প্রাসকে যে উচ্চতা থেকে নিক্ষেপ করা হয়, এটি অন্যত্র পুনরায় ওই উচ্চতা বরাবর ফিরে এলে সেটি আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় পাল্লা। কি বললাম? একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে, কিন্তু উচ্চতার কথা বলা হচ্ছে। তুমি যে উচ্চতা থেকে নিক্ষেপ করবে এটি পুনরায় ওই উচ্চতায় ফিরে আসতে হবে। আচ্ছা, তাহলে এখন প্রথম প্রাসটার ক্ষেত্রে বলো ও বিন্দু থেকে নিক্ষেপ করেছে, তাই না? তো প্রথম প্রাসটার ক্ষেত্রে ও বিন্দু মানে কি? 0 হাইট। তাহলে এটা আবার 0 হাইটে এ বিন্দুতে ফিরে এলো। তাহলে এই যে ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব, বলো ও থেকে এ যে দূরত্ব, আনুভূমিক দূরত্ব, সেটাই কি আর? বলো আর মানে কি? ও এর দূরত্বটাই হচ্ছে আর। জি স্যার। এখন বলো দ্বিতীয়টার ক্ষেত্রে বলো। দ্বিতীয়টার ক্ষেত্রে হাইট থেকে নিক্ষেপ করেছে, তাই না? তো দ্বিতীয়টার ক্ষেত্রে যেহেতু একটা হাইট থেকে নিক্ষেপ করেছো, তাহলে তোমার ওই হাইটে আবার অন্য জায়গায় ফিরে আসতে হবে। তো সেটা দেখো বোঝানোর জন্য আমি ডটেড লাইন টেনে দিয়ে এই যে এই বিন্দুটা আমরা পাচ্ছি, তাই না? এই বিন্দুটা আমরা পাচ্ছি, এই যে এই বিন্দুটা। এবারে এই বিন্দু হতে তুমি লম্ব টেনে দাও। লম্বটা না হলে কোন পয়েন্টে সেট করেছে? এটা বি পয়েন্টে সেট করেছে। তাহলে এখন বলো তো আর প্রাইম ওই দ্বিতীয় প্রাসটার ক্ষেত্রে পাল্লা যেটা আর প্রাইম, সেটা কত? ও বি। সবাই একমত কিনা বলো? ওই হাইটে মানে আনুভূমিক পাল্লার সংজ্ঞা হলো যে একটি প্রাসকে যে উচ্চতা হতে নিক্ষেপ করা হয় অন্যত্র, এটি পুনরায় ওই উচ্চতা বরাবর ফিরে এলে সেটি আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হয় পাল্লা বা আনুভূমিক পাল্লা। তাহলে প্রথম প্রাসটার ক্ষেত্রে
হ্যাঁ, প্রথম প্রাসার ক্ষেত্রে ও এ পর্যন্ত পাল্লা, তার মানে আর ইকুয়াল টু ও এ দূরত্বটা। আর দ্বিতীয় প্রাসার ক্ষেত্রে হাইট থেকে নিক্ষেপ করছো তুমি, তাহলে পুনরায় ওই হাইটে ফিরে এলে যে দূরত্ব, আনুভূমিক দূরত্ব, এই যে ডটেড লাইন যে দূরত্ব, সেটাই তার আনুভূমিক পাল্লা। তো সেটা বোঝানোর জন্য আমি লম্ব টেনে দিয়েছি এখানে, যেটা এক্স অক্ষকে বি পয়েন্টে সেট করেছে। তাহলে আর প্রাইম ইকুয়াল টু ও বি। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আমার এখানে কারেন্ট চলে গেছে, মোবাইল ডাটা দিয়ে চলছে। তো ও বি এটা হচ্ছে আর প্রাইম। তাহলে এখন বলো কোনটার পাল্লা, তাহলে কি সম্পর্কে কোনটা সঠিক বলো? খ হবে, খ। তাহলে 2 নাম্বার হবে। আর বড়। হ্যাঁ, তাহলে আর বড় হবে, আর প্রাইমটা ছোট হবে। তাহলে এইটা সঠিক হবে না, এইটা সঠিক হবে না, সঠিক হচ্ছে খ নাম্বারটা। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? খুবই ইম্পর্টেন্ট তথ্য দিলাম আমি, এগুলো এমসিকিউ পরীক্ষা থাকবে, জি স্যার। বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আসে। হাইটের ব্যাপারটা মনে রাখবে, পাল্লার ক্ষেত্রে হাইট, যে হাইট থেকে নিক্ষেপ করছে ওই হাইটে ফিরে আসতে হবে অন্য জায়গায়, তাহলে সেম হাইটে আসতে হবে, তাহলে আনুভূমিক বরাবর যে দূরত্বটা পাবে সেটাই হচ্ছে পাল্লা। ওকে, এই তাহলে মোটামুটি আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানলাম, যে আনুভূমিকের সাথে একটা কোণে নিক্ষেপ করলে সমীকরণগুলো কেমন হয়, আর উলম্বের সাথে যদি ওই অ্যাঙ্গেলে একই বেগে নিক্ষেপ করা হয় তাহলে সমীকরণগুলো কেমন হয়। শুধু এখানে সবগুলো একই থাকছে, শুধু পাল্লাটা কি মানে একই, সবগুলো চেঞ্জ হচ্ছে কিন্তু পাল্লাটা একই থাকছে, তাই না? আর বাকিগুলো তো তোমার পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এগুলো দিয়ে তোমরা অঙ্ক করবে, এগুলো দিয়ে অঙ্ক করা তো খুবই ইজি। তুমি ধরে ধরে বলো একটা, যে একটি প্রাসকে 30 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো অনুভূমিকের সাথে ধরো, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা ওঠার সময়, সর্বোচ্চ উচ্চতা, বিচরণ কাল, পাল্লা, এগুলো বের করো। আবার আরেকটা অঙ্কে ধরে নাও একটি প্রাসকে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো মিউট করো। আচ্ছা, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি এখানে। দেখো প্রাসের আচ্ছা, তো প্রাসের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি ও বিভব শক্তি আমরা বের করব। স্থিতিশক্তি, বিভব শক্তির আরেকটি নাম হচ্ছে স্থিতিশক্তি বলা হয় ওটাকে, পটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এখন আমরা জানি যে তোমার ও বিন্দুতে নিক্ষেপের মুহূর্তে প্রাসের বেগ কি ম্যাক্সিমাম থাকবে, এবং নিক্ষেপের মুহূর্তে হাইট কত হবে, 0 হবে। তো আমরা জানি যে বিভব শক্তি কার উপরে নির্ভর করে, হাইটের উপরে নির্ভর করে। তার মানে আমার ও বিন্দুতে হাইট শূন্য হওয়ার কারণে বিভব শক্তি শূন্য হবে, তার মানে ও বিন্দুতে সমস্ত শক্তি কি শক্তি হবে, গতিশক্তি হবে। তো সেই গতিশক্তিটা কত পাওয়া যায়, তোমার হাফ এম ভি নট স্কয়ার, যেহেতু ভি নট বেগে তুমি নিক্ষেপ করছো, তার মানে ও বিন্দুতে মোট শক্তি হবে, যেহেতু বিভব শক্তি শূন্য, তাহলে শূন্য প্লাস গতিশক্তি হাফ এম ভি নট স্কয়ার, দুইটা যোগ করলে ও বিন্দুতে মোট শক্তি আমরা পেয়ে যাব ই নট, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার। এবারে বলো তো, আমরা ও বিন্দু হতে যদি আমরা উপরের দিকে উঠতে থাকি, তাহলে এই প্রাসটির বেগের মান কি হতে থাকে? একটু আনমিউট না করলে হবে না, আমি এই জন্য, তোমরা যদি না বুঝো তাহলে তো হয় না, শব্দ হলে মিউট করে দাও। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? আচ্ছা, এখন তাহলে ও বিন্দুতে যেহেতু হাইট শূন্য, তার মানে বিভব শক্তি নাই, তার মানে নিক্ষেপের মুহূর্তে সমস্ত শক্তি, এখানে নিক্ষেপের মুহূর্তের সময়টা আর কি বিবেচনা করতে হবে। তার মানে এখানে সমস্ত শক্তি কি শক্তি বলো, গতিশক্তি। গতিশক্তি যোগ করলে আমরা মোট শক্তি পেয়ে যাব হাফ এম ভি নট স্কয়ার ও বিন্দুতে। আচ্ছা, এখন বলো তোমার এই ও বিন্দু হতে প্রাসটি যখন উপরের দিকে রাইজিং হবে, মানে আপওয়ার্ড, অর্থাৎ উপরের দিকে উঠতে থাকবে, তখন তার বেগ কি হতে থাকবে? হাইট বাড়বে, বেগের মানটা কমতে থাকবে, পক্ষান্তরে হাইট বৃদ্ধি পেতে থাকবে। তো বেগের মান যদি কমে যায় তাহলে গতিশক্তি কি হবে, কমতে থাকবে, আর বিভব শক্তি বাড়বে। রাইট, পক্ষান্তরে বিভব শক্তি বাড়তে বাড়তে এই এ পয়েন্টে এসে বেগের মানটা কিন্তু সবচেয়ে কম হবে। ভেরি ইন্টারেস্টিং। সর্বোচ্চ উচ্চতায় স্যার সবথেকে কম। হ্যাঁ, এ পয়েন্টে এসে, এ পয়েন্ট মানে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় তো উলম্ব বেগটা শূন্য হয়ে যায়, তাই না? তাহলে শুধু এখানে একটা বেগ থাকে, শুধু আনুভূমিক বেগের উপাংশটা থাকে। তার মানে এখানে এ বিন্দুতে এসে সর্বোচ্চ উচ্চতায় এসে বেগের মান সবচেয়ে কম হয়। তার মানে বেগের মান কম হলে এ বিন্দুতে গতিশক্তি কি হবে বলো এখন? সবচেয়ে কম হবে। তাহলে বিভব শক্তি সবচেয়ে বেশি। নিক্ষেপণ বিন্দুতে গতিশক্তি ম্যাক্সিমাম ছিল, বিভব শক্তি শূন্য। এরপর এটা যখন উপরে উঠছে তখন বিভব শক্তি বৃদ্ধি পাচ্ছে, পক্ষান্তরে গতিশক্তি কমছে। তো কমতে কমতে এ পয়েন্টে এসে যেহেতু বেগের মান সবচেয়ে কম হয়, সর্বনিম্ন হয়, যেহেতু উলম্ব বেগ থাকে না, শুধু আনুভূমিক বেগ থাকে, সুতরাং এ পয়েন্টে তার বিভব শক্তি ম্যাক্সিমাম হবে কিন্তু গতিশক্তি মিনিমাম হবে। এবারে এ থেকে যদি আবার নিচের দিকে এটা ডাউনওয়ার্ড, তো এ থেকে পড়তে থাকলে কিন্তু বেগ আবার বাড়তে থাকবে, ডিরেকশন পরিবর্তন হবে কিন্তু
বেগের মানটা বাড়তে থাকবে। তো বেগের মান যদি বাড়তে থাকে তাহলে বিভব শক্তি কি হবে? হাইট কমে যাচ্ছে, বাড়তে থাকবে, তাহলে হাইট বিভব কমে শক্তি যাচ্ছে মানে কমবে, গতি শক্তি কমতে বাড়বে থাকবে, স্যার। পক্ষান্তরে গতি শক্তি আবার কি হতে থাকবে? বাড়তে থাকবে। দেখো তো এই শক্তির লজিকটা ক্লিয়ার হয়েছে কিনা, কিভাবে বৃদ্ধি পাচ্ছে হ্রাস পাচ্ছে? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন বিপরীত আমরা ঘটনাটা ঘটতেছে। হ্যাঁ, এখন আমরা যদি সর্বোচ্চ বিন্দু মানে এ বিন্দুতে যদি আমরা গতি শক্তি বের করতে চাই, তাহলে ই কাইনেটিক এনার্জি এট পয়েন্ট এ ইকে এ দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার। তো হাফ এম, এখানে তো সর্বোচ্চ বিন্দুতে তো শুধু একটা বেগ আছে, তাই না? এটা হচ্ছে ভিএক্স বেগটা থাকবে, আনুভূমিক বেগটা থাকবে। তো ভিএক্স স্কয়ার, তো হাফ এম থেকে গেল, আর ভিএক্স মানে কত? যে নিক্ষেপণ বেগের আনুভূমিক ভি উপাংশ নট কস থিটা নট, ভি নট কস থিটা নট, তার উপরে স্কয়ার করে দাও, তাহলে হাফ এম ভি নট স্কয়ার থিটা নট। এইটা হচ্ছে সর্বোচ্চ বিন্দুতে আমরা গতি শক্তি পেয়ে গেলাম। আচ্ছা, একইভাবে আমরা স্থিতিশক্তি বা বিভব শক্তি বের করবো। স্থিতিশক্তি বা বিভব শক্তি বের করার জন্য এখন আমরা বিভব শক্তি মানে কি, ইপি এট পয়েন্ট এ দ্যাট ইজ mgh। এখানে কোন এইচটা আসবে বলো? ক্যাপিটাল এইচ, সর্বাধিক সর্বোচ্চ উচ্চতা। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতাটা আসবে। তাহলে এখানে mg আর সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ। তো তার পরিবর্তে আমরা কি জানি? ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2c। নিশ্চয়ই জানি আমরা, এটা গতদিনে পড়েছি। আচ্ছা, তাহলে এই জি আর এই জি কাটাকাটি হবে, তো কাটাকাটি হলে দেখো হাফ এম ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি কি বলতো? সকল পয়েন্টে শক্তির মান কি হবে? একই থাকবে, মোট শক্তিতে কোনো পরিবর্তন সমান হবে না। থাকবে। মোট শক্তি সমান হ্যাঁ, থাকবে। শুধু শক্তি রূপান্তর হয়, গতি শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে, আবার বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তর হবে, কিন্তু মোট শক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তাহলে আমরা সেই ক্ষেত্রে মোট শক্তি এট পয়েন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু কি, ওই পয়েন্টের গতি শক্তি আর বিভব শক্তি যোগ করব। তাহলে আমরা এই যে গতি শক্তি বিভব শক্তি উপরের সমীকরণে পেয়ে গেলাম, এটা হচ্ছে তোমার গতি শক্তি আর এটা হচ্ছে তোমার বিভব শক্তি। তাহলে এই দুটা রাশিতে দেখো তো হাফ এম ভি নট স্কয়ার কমন আসে না? তো আমি একবারে কমন নিয়েছি, হাফ এম ভি নট স্কয়ার আর কজ স্কয়ার থিটা নট প্লাস সাইন স্কয়ার থিটা নট। তো এটা সমান কত বলো? এটা সমান কত? 1। তার মানে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি টোটাল এনার্জি এট পয়েন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার। যেহেতু এটা 1 হয়ে যাচ্ছে, তার মানে আমার ও পয়েন্টে যে মোট শক্তি ছিল, এ পয়েন্টে মোট শক্তি কি হয়ে গেল? সেম হয়ে গেল। তার মানে কি সকল পয়েন্টে যান্ত্রিক শক্তির যে সংরক্ষণশীলতা নীতি সেটা কি থাকবে? একই থাকবে। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা যে আমরা সর্বোচ্চ পরীক্ষা যদি কখনো আসে, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে পরীক্ষা আসে যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে শক্তি ব্যাখ্যা করো, তাহলে কি বলবে বলো? প্রাসের সর্বোচ্চ বিন্দুতে শক্তি ব্যাখ্যা করো, তাহলে কি বলবে? স্যার গতি শক্তি থাকে না স্যার, বিভব শক্তি সর্বোচ্চ থাকে স্যার। তাহলে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে আর এই দুইটা যোগ করলে স্যার এই যে শুরুতে যেটা বেগ থাকে সেটাই পাওয়া যায় স্যার। হ্যাঁ, বলবে যে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে যেহেতু উলম্ব বেগ থাকে না, শুধু আনুভূমিক বেগটা থাকে, এই জন্য এখানে বেগের মানটা সবচেয়ে কম হয়, সর্বনিম্ন হয়। তো বেগের মান কম হওয়ার কারণে সর্বোচ্চ বিন্দুতে তোমার গতি শক্তি মিনিমাম হবে, এবং এটা যেহেতু সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে, সুতরাং বিভব শক্তিটা কি হবে? ম্যাক্সিমাম হবে। এইটুক বলতে পারবে কিনা বলো? অনুধাবনমূলক প্রশ্ন, এটা পরীক্ষা আসে, কিন্তু সেটাই আমি সমীকরণ দিয়ে তোমাদের এখানে ব্যাখ্যা করে দিয়ে দিলাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। আপনার স্যার মানে নিক্ষেপ বস্তুর ক্ষেত্রে স্যার একই ঘটনা ঘটেছে, মানে হাইস্ট পয়েন্টে স্যার মানে গতি শক্তি সর্বনিম্ন আর বিভব শক্তি সর্বোচ্চ, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আচ্ছা, না ওই তোমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে খাড়া উপরের দিকে হলো তো একদম সর্বোচ্চ উচ্চতায়, কিন্তু তোমার কি হয় বলতো? সর্বোচ্চ উচ্চতায় তোমার গতি বেগ শূন্য, গতিশক্তি শূন্য হয় স্যার, থাকে না। তার মানে কিন্তু ওখানে গতি শক্তি থাকে না, ওখানে গতি শক্তি থাকে না, শক্তি সর্বোচ্চ হয় স্যার। হ্যাঁ, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু শূন্য হচ্ছে না, এটার ক্ষেত্রে কিন্তু বেগ থাকে। হ্যাঁ, এই যে আনুভূমিক বেগটা আছে, যার জন্য এখানে গতি শক্তি থাকবে। আসলে এই জাতীয় বস্তুগুলোর ক্ষেত্রে বেশিরভাগ শক্তি হচ্ছে গতি শক্তি, বিভব শক্তির পরিমাণ খুবই কম। যেমন দেখো, এই যে একটা অঙ্ক আমি এখানে নিয়ে এসেছি, দেখো একটা প্রবলেম আমি নিয়ে এসেছি, দেখো যে তোমার ভি নট হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, এই তত্ত্বের আলোকে একটা প্রবলেম। যে বেগে তুমি নিক্ষেপ করছো ভি নট আর থিটা নট সেটা বলে দেওয়া হলো, আর যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করেছো তার ভর বলা আছে 10 কেজি। এখন যদি তোমাকে বলা হয় যে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত, গতি শক্তি কত, তো দেখো এখন সর্বোচ্চ উচ্চতায় যে সমীকরণটা আমরা পেলাম, এই যে ইকে ইকুয়াল টু হাফ এম ভি নট স্কয়ার কজ স্কয়ার থিটা নট, তো এখানে মান বসাও। হাফ এম এর জায়গায় কত লিখবে? 10, ভি নট এর জায়গায় কত লিখবে? 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হচ্ছে, আর কত কোণে নিক্ষেপ করছে? 30। ক্যালকুলেশন করলে দেখো গতি শক্তি পেলাম কিন্তু 600, বাট সেখানে বিভব শক্তি আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি দেখো তোমার 600 না, সরি 6000 জুল, আর এখানে বিভব শক্তি ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 2000 জুল। তাহলে আমরা মোট শক্তি আমরা দুইটা যোগ করলে কি পেয়ে যাব? মোট শক্তি পেয়ে যাব।
তাহলে মোট শক্তি আমরা পেয়ে যাচ্ছি 6000 যোগ 2000 দ্যাট ইজ ইকুয়াল টু 8000 জুল। তার মানে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কিন্তু 6000 জুল, বিভব শক্তি কিন্তু 2000 জুল। এখানে মনে হচ্ছে যে তোমার গতিশক্তির চেয়ে বিভব শক্তিটা অনেক কম, তাই না? আসলেই কম, কেননা এই সকল বস্তুগুলোর ক্ষেত্রে তোমার বিভব শক্তির পরিমাণটা কম থাকে, গতিশক্তির পরিমাণটা বেশি থাকে। যেহেতু এটা গতিতে থাকে এই জন্য গতিশক্তির পরিমাণটা এই জাতীয় বস্তুগুলোর ক্ষেত্রে বেশি থাকে। কিন্তু স্যার জিরো হবে না না স্যার? কিন্তু জিরো হবে না, কিন্তু ওই সূত্রটা ইউজ করা যাবে না স্যার, ইএ সমান হাফ ভি নট স্কয়ার। হ্যাঁ, মোট শক্তি বের করার সময় তো ওটাই ইউজ করবে, হাফ এম ভি নট স্কয়ার করলে এটাই পাবে। এই যে এটাই পাবে, আমি এটা আলাদা আলাদা বের করে দুইটা যোগ করে বের করেছি। তুমি ওই যে হাফ এম ভি স্কয়ার অ্যাপ্লাই করলে সেম জিনিসটাই পাবে, 8000ই পাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা প্রবলেমও শিখলাম। আচ্ছা, এবারে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক এখানে আছে তোমাদের বইতে, সেটা হচ্ছে একটি নির্দিষ্ট উচ্চতা হতে আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি। যেমন চলন্ত বিমান থেকে স্যার পাশের ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল। বলো। স্যার একটা ম্যাথ দেখলাম এরকম যে 30 মিটার উপর থেকে একটি প্রাসকে 43 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো। তাহলে স্যার প্রাসটি মাঠ। আচ্ছা, একটু ওয়েট করো, সবই আমি বলছি, এরপরেই আছে ওই পয়েন্টে, এরপরেই আছে। জি স্যার, ওয়েট করো। হ্যাঁ, সবই পাবে আশা করি। আচ্ছা, একটি নির্দিষ্ট উচ্চতা হতে অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি, তার মানে কি একটা সার্টেন হাইট থেকে কোন একটা বস্তুকে যদি নিক্ষেপ করা হয়, যেমন চলন্ত বিমান থেকে অনেক সময় মিসাইল নিক্ষেপ করা হয় না, তো চলন্ত বিমান থেকে মিসাইল উপরের দিকে নিক্ষেপ করা হতে পারে একটা সার্টেন হাইটে। বিমান তো একটা ভূমি থেকে সার্টেন হাইটে আছে, তাই না? তো সেখান থেকে ধর একটা মিসাইল নিক্ষেপ করলো, তো সেটা যদি আনুভূমিক বরাবর নিক্ষেপ করে সেটাই হচ্ছে এই গতিটা, আনুভূমিক বরাবর যদি নিক্ষেপ করে। আর আরেকটা হতে পারে তুমি যেটা বলছো যে একটা হাইট থেকে উপরের দিকে যদি নিক্ষেপ করে, সেটাও আছে, আমি নিয়ে আসছি আজকে। আচ্ছা, তাহলে আমার এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে একটা সার্টেন হাইট থেকে যদি একটা বস্তুকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়, যেমন এই যে চিত্রটা দেখো, ভূমি হতে একটা সার্টেন হাইটে এ বিন্দু হতে একটা বস্তুকে ভি নট থেকে নিক্ষেপ করা হলো, তো সেই হাইটটাকে আমি নামকরণ করেছি ওয়াই নট। এটা হচ্ছে ইনিশিয়াল সরণ ওয়াই নট। ওকে, আচ্ছা, তাহলে এ বিন্দু হতে নিক্ষেপ করা হলো কত কোণে? ভি নট বেগে। আচ্ছা, তাহলে এটা শুরুতে আনুভূমিক বরাবর যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তাহলে শুরুতে কিছুটা সময় সে আনুভূমিক বরাবর থাকবে, এরপরে নিচের দিকে পড়তে থাকবে মিসাইলটা। ওকে, শুরুর বেগটা তো আনুভূমিক বেগই ছিল, জানেন স্যার? আচ্ছা, শুরুতে আনুভূমিক বেগই আছে, সেটা আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, বলো তো তাহলে আনুভূমিকের সাথে শুরুতে যেহেতু ভি নটটা আনুভূমিক বরাবরই ছিল, তাহলে নিক্ষেপণ বিন্দুতে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো? এই যে এ বিন্দুতে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। তাহলে সমান্তরাল। আচ্ছা, তাহলে এখন দেখো এই লাইনটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো। নিক্ষেপণ বেগের যে উপাংশটা vx নট ইকুয়াল টু v নট cos থিটা নট, তো থিটা নটের জায়গায় কত লিখবে বলো? কুইক, থিটা নটের জায়গায় কত লিখবো? 0। 0 মানে কত 1, তার মানে এখানে সমস্ত বেগ স্যার মেইনলি 0 ভি। হ্যাঁ, তার মানে সমস্ত বেগ কি? cos 0 মানে কত 1, তার মানে v নট পেয়ে যাচ্ছে, তার মানে সমস্ত বেগ কি বেগ বলো? আনুভূমিক বেগ। আনুভূমিক বেগ, জি স্যার। তার মানে উলম্ব বেগ নাই। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। দেখো উলম্ব বেগ কিন্তু 0 হয়ে গেছে, দেখো এই যে 0, দেখো কুইক রেসপন্স করো। তাও ভি ওয়াই নট সাইন থিটা নট, তো থিটা নট মানে কত? sin 0 মান 0 হওয়ার কারণে sin 0, তার মানে আনুভূমিক বরাবর এই বস্তুটা যতক্ষণ থাকবে, এই যে ভি নট বরাবর এই বস্তুটা অর্থাৎ এক্স অক্ষ বরাবর এই বস্তুটা যতক্ষণ থাকবে, মানে মিসাইলটা প্রথমে কিছুটা আনুভূমিক থেকে তারপরে পড়ে যাবে, এই বরাবর গিয়ে তারপরে পড়ে যাবে। ওকে, তাহলে তোমার যতক্ষণ পর্যন্ত আনুভূমিক ছিল তখন তো উলম্ব বেগ থাকবে না, কেননা এটা তো আনুভূমিক বরাবর গতিশীল ছিল ততক্ষণ। সমান্তরাল একদম। যার জন্য নিক্ষেপণ বিন্দুতে উলম্ব বেগটা হচ্ছে 0 আর আনুভূমিক বেগটা হচ্ছে ভি নট, যে বেগে নিক্ষেপ করেছে সেটাই থাকবে। আর ত্বরণের ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা? ত্বরণের ক্ষেত্রে তো তোমার এই যে আনুভূমিকের পর যখন এটা পড়তে থাকবে তখন তো শূন্যে থাকবে, তাই না? তো শূন্যে থাকা মানে তো এখানে শুধু জি ত্বরণটা কাজ করবে। তো জি ত্বরণ, তাহলে এখানে আনুভূমিক ত্বরণ নাই, তাহলে ax = 0 হবে, আর উলম্ব ত্বরণটা ay = -g। এটাও কিন্তু নিক্ষিপ্ত বস্তু, আনুভূমিক বরাবর তুমি নিক্ষেপ করছো, এটা যতক্ষণ না তুমি একটা বস্তুকে মুক্তভাবে ছেড়ে না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত জি কিন্তু প্লাস ধরতে পারবে না। এটাকে তুমি আনুভূমিক বরাবর নিক্ষেপ করছো, সোজা নিক্ষেপ করছো, যার জন্য এটা এই ক্ষেত্রে তোমার জি কি ধরতে হবে? মাইনাস। অর্থাৎ এটা জি তো কোন দিকে কাজ করে বলো? নরমালি কি জি কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে কাজ করবে, এই জন্য ay = -g। এই যে চারটা জিনিস আমরা পেলাম, তাহলে vx নট কত পেলাম? v নট, আর vy নট কত পেলাম? 0, ax = 0 আর ay = -g। এবারে বেগ বের করতে পারবে না, তোমরা নিজেরা পারবে এখন যে কোনো সময় পরে বেগ, এই যে বি পয়েন্টে আমরা বেগ বের করতে চাই, বি পয়েন্টে, তাহলে একটা নির্দিষ্ট সময় পরে প্রাসটি বি তে আসবে, তাহলে বেগ বের করার জন্য আমরা কি করব বলো? বেগ বের করার জন্য তোমার যে কোনো সময় পরে বেগ বের করার জন্য বেগ বের করার ফর্মুলা কি? vx = vx নট, তো vx নট এর জায়গায় কত লিখবো? v নট,
আর ত্বরণ কত 0, তার মানে আমরা vx ইকুয়াল টু পেয়ে গেলাম v নট, আর vy ইকুয়াল টু vy নট প্লাস ay ইনটু t। তো vy নট মানে কত, নিক্ষেপণ বেগের নিক্ষেপণ বিন্দুতে উপাংশ কত, উলম্ব উপাংশ 0, তাহলে এখানে vy নট এর পরিবর্তে 0 এলো, আর ay এর পরিবর্তে মাইনাস v ইনটু t, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস gt। আচ্ছা বলো তো vy মাইনাস gt এর অর্থ কি? কই vy ইকুয়াল টু মাইনাস gt এর অর্থ কি? মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? অভিকর্ষ ত্বরণের সাথে সময়ের গুণ নিচের দিকে হওয়ার কারণে বেগটা নিচের দিকে হবে স্যার, উলম্ব বেগের দিক। মাইনাস vy ইকুয়াল টু মাইনাস gt, এটা ডাউনওয়ার্ড, এটা নিচের দিকে পড়ছে, তো তাহলে উলম্ব বেগটা কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে, এইজন্য এখানে মাইনাস এসেছে। ক্লিয়ার সবাই? নিচের দিক। জি স্যার। এই তাহলে vx ইকুয়াল টু v নট আর vy ইকুয়াল টু মাইনাস gt। আচ্ছা তাহলে আমার লব্ধি বেগটা কত হবে? vy ইকুয়াল টু, যেহেতু vx আর vy 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হওয়ার কারণে তোমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার ওই যে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তার মানে vb দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার। আচ্ছা, আর দিক বের করা ফর্মুলা আগেরটাই, সেটা ইকুয়াল টু tan ইনভার্স vy ডিভাইডেড vx। দেখো বেগ বের করতে পারবে কিনা? তাহলে প্রাসের সাথে ওই নরমাল যে প্রাসের সাথে এটাও কিন্তু এক ধরনের প্রাস, কিন্তু এটার ক্ষেত্রে নিক্ষেপণ যে অ্যাঙ্গেল সেটা 0 ডিগ্রি, আর ওইটার ক্ষেত্রে অ্যাঙ্গেল ছিল থিটা নটের একটা মান ছিল। তাহলে ওইটার সাথে এটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দুইটা জায়গায় পার্থক্য তৈরি হয়েছে। একটা হচ্ছে এই যে দেখো ভি নট, নিক্ষেপণ বেগের আনুভূমিক উপাংশ কত পাচ্ছ তুমি? ভি নট। আর উলম্ব উপাংশটা কত পাচ্ছ? 0। আর ত্বরণ ওখানেও যা ছিল এখানেও তাই ছিল। সুতরাং বেগ বের করার ক্ষেত্রে আমরা আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তু হলে বেগ বের করার জন্য আমরা এই সমীকরণগুলো ইউজ করব, ওকে? আর অবস্থান বের করার জন্য কি? ওই যে s ইকুয়াল টু v নট প্লাস হাফ t স্কয়ার, এটা ইউজ করো। আচ্ছা তো s ইকুয়াল টু v নট t প্লাস হাফ। সবকিছু কি স্যার আসলে ভেক্টরের সাথে সম্পর্কিত স্যার? অবশ্যই সবকিছু কি স্যার আসলে ভেক্টরের সাথে সম্পর্কিত? হ্যাঁ, সারা জীবন ভেক্টরটা মনে রাখতে হবে, সবসময় ভেক্টরটা মনে রাখতে হবে, কেননা বেগ ভেক্টর রাশি, তো বেগ ভেক্টর রাশি না, তাহলে ভেক্টরে ওই যে সামান্তরিক সূত্রের সাহায্যে যে আমরা যোগ করি বা বিয়োগ করি, ওটা সবসময় মনে রাখবে, ভেক্টরের সাথে সম্পর্কিত। ওকে? আচ্ছা তা অবস্থান বের করো। অবস্থান মানে কি? তোমার প্রাসটা এই বস্তুটা যখন বি তে থাকবে তখন এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব থাকবে। তাহলে অবস্থান মানে কি? ওই যে আর এর মানটা বের করতে বলা হচ্ছে, অর্থাৎ এ থেকে কত দূরে অবস্থান করবে। তাহলে আর এর মধ্যে কয়টা দূরত্ব থাকে? দুইটা, যেহেতু একটা দ্বিমাত্রিক, একটা এক্স ডাইমেনশন আর একটা ওয়াই ডাইমেনশন। তাহলে এক্স ডাইমেনশন অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য দেখো এটা বুঝতে পারতেছে কিনা, দেখো এক্স ইকুয়াল টু vx নট t প্লাস হাফ x স্কয়ার। তো vx নট মানে কত? v নট। এটার ক্ষেত্রে v নট, এই যে v নটটা চলে আসবে এখানে, ত্বরণ শূন্য। হ্যাঁ, vx নট এর পরিবর্তে v নট চলে আসবে, আর ত্বরণ শূন্য হওয়ার কারণে ফাইনালি আমরা পেয়ে গেলাম x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব v নট t, আর y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি হাফ g মাইনাস হাফ g t স্কয়ার। এই মাইনাস দ্বারা কি ইন্ডিকেট করে বলো? নিচের দিকে কাজ করবে স্যার, উচ্চতা হবে নিচের দিকে, নিচের দিকে, ওখান থেকে নিচের দিকে দূরত্বটা, ভার্টিক্যাল যে দূরত্ব সেটা নিচের দিকে ইন্ডিকেট করছে, এইজন্য এখানে মাইনাস উঠলে ধনাত্মক, নিচে নামলে ঋণাত্মক। হ্যাঁ, এই তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, y পেয়ে গেলাম, তাহলে এই সমীকরণ ব্যবহার করে r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে অবস্থান পেয়ে যাবে। তথা নিক্ষেপণ বিন্দু হতে যে a থেকে b বিন্দুতে যে কত দূরত্ব অবস্থান করবে সেটাই হচ্ছে r। যে r এর মধ্যে দুইটা ডিসটেন্স আছে, একটা হচ্ছে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব x, আর একটা y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব y। তাহলে আমরা জানি r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা আগে আমরা জানি কিভাবে বের করতে হয়। একই ভাবে থিটা ইকুয়াল টু অবস্থানের দিক বের করতে চাইলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স y ডিভাইডেড x। ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। আচ্ছা এবারে এটা দিয়ে একটা অঙ্ক, জি স্যার, এই থিওরিরই একটা অঙ্ক, আনুভূমিক বরাবর নিক্ষিপ্ত বস্তুর গতি একটা অঙ্ক। ধরো y নট ইকুয়াল টু বলে দিলাম 30 মিটার, তাহলে কত হাইট থেকে নিক্ষেপ করা হলো বলো তো? 30 মিটার উচ্চতা থেকে নিক্ষেপ করা হলো, কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে। এখন এক নম্বরে চাওয়া হচ্ছে 2 সেকেন্ড পরে বেগ ও অবস্থান নির্ণয় করো। তো বেগ বের করার জন্য এই সূত্রটা ইউজ করো। তাহলে বেগ বের করার জন্য দেখো vx ইকুয়াল টু কত বলো? এই যে এখানে দেখো vx ইকুয়াল টু কত পেয়েছিলাম আমরা? v নট। এই যে vx ইকুয়াল টু কত? v নট। তাহলে এই যে দেখো vx ইকুয়াল টু v নট, তো v নট মানে কত? আমরা কত বেগে নিক্ষেপ করেছি? 20। তাহলে vx এর পরিবর্তে আমরা পেয়ে গেলাম 20, আর vy ইকুয়াল টু কত? মাইনাস gt। এই যে উপরে দেখো, এই যে এখানে vy ইকুয়াল টু মাইনাস gt। তাহলে মাইনাস কই? এই যে মাইনাস g মানে কত? 9.8, আর t মানে কত সেকেন্ড পরে বেগ বের করতে চাচ্ছ তুমি? 2 সেকেন্ড পরে। তাহলে t এর মান 2, দ্যাট ইজ মাইনাস 9.6। এই যে বেগটা মাইনাস আসা মানে কি? তাহলে এটা ডাউনওয়ার্ড, উল্লম্ব বেগটা হচ্ছে ডাউনওয়ার্ড, নিম্নমুখী।
আচ্ছা, তাহলে আমার লব্ধি বেগটা কত হবে? ভি ইকুয়াল রুট ওভার ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার, মান বসানোর পরে ক্যালকুলেশন করলে 28 মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন গুলো একটু তোমরা বাসে চেক করবে। ওকে, তাহলে আমরা বেগ বের করলাম। একইভাবে অবস্থান বের করার জন্য কোনটা ইউজ করবে? অবস্থান বের করার জন্য এই যে এক্স ইকুয়াল টু ভি নট টি আর ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এই যে দেখো এক্স ইকুয়াল টু ভি নট টি, ভি নট মানে হচ্ছে 20 আর 2 সেকেন্ড পরে বেগ অবস্থান চাচ্ছ, তাহলে টি এর মান 2। ক্যালকুলেশন করলে এক্স অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে 40 আর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ জি টি স্কয়ার, মান বসিয়ে দাও মাইনাস 19.6 মিটার। তাহলে আর ইকুয়াল টু তৈরি হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ক্যালকুলেশন করলে তোমার মূল বিন্দু থেকে সে এখন এত দূরে অবস্থান করবে। ক্লিয়ার হয়েছে কিনা? আমি শুধু বেগের মান আর অবস্থানের মানটা বের করলাম। একইভাবে বেগের দিকটা বের করতে পারবে না তোমরা tan থিটা ফর্মুলা দিয়ে? জি স্যার, যাবে। একটু কুইক পড়াচ্ছি, আরো কয়েকটা জিনিস আছে এই জন্য। এবারে তোমাদের বন্ধু যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নটা কে যেন প্রশ্ন করেছিলেন যে একটা হাইট থেকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়। এই যে দেখো তোমার সেই প্রশ্নটা চলে এসেছে এখানে। দেখো আমরা একটা হাইট থেকে নিক্ষেপ করছি। দেখো এই যে দেখো ওয়াই নট আমি বলে দিয়েছি 30 মিটার উচ্চতা হতে একটা হাইটকে, একটা বস্তুকে 30 মিটার উচ্চতা হতে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। খেয়াল করো, এটার ক্ষেত্রে কোন দিকে নিক্ষেপ করেছিলে? এটার ক্ষেত্রে আনুভূমিক বরাবর নিক্ষেপ করছো, আনুভূমিক বরাবর নিক্ষেপ করছো তুমি এটা, তাই না? একটা হাইট থেকে। কিন্তু এটার ক্ষেত্রে কি একটা হাইট থেকে আনুভূমিক বরাবর নিক্ষেপ করছো না উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে? উপরের দিকে, উপরের দিকে নিক্ষেপ করছি, যেটা তোমাদের ওই বন্ধু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে দেখো তুমি প্রশ্ন করার আগেই কিন্তু আমি সবগুলো রেডি করে রেখেছি যে তোমার কি কি প্রশ্ন হতে পারে। এই জন্য একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এখন প্রবলেমটা হচ্ছে আমরা একটা অঙ্ক করাচ্ছি এটা দিয়ে, ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতায় এই বস্তুটা কত উচ্চতার উপর দিয়ে যাবে, ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতার উপর দিয়ে যাবে। এটা ছিল তার গ্রাউন্ড ভূমি, এটা হচ্ছিল তার ভূমি। তাহলে ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতার উপর দিয়ে যাবে সেটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? এই টোটাল এই হাইটটা ইন্ডিকেট করছে, তাই না? তাহলে অলরেডি কত উচ্চতায় ছিল? অলরেডি কত উচ্চতায় ছিল? 30 মিটার। এই 30 এর সাথে আমার এই যে গতিটা, বলতো এই গতিটা কি? প্রথমে যে গতিটা আমরা পড়েছি সেই গতিটা, তাহলে সেটার ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা ইউজ করে দেখো, ভেরি ইন্টারেস্টিং। দেখো ভি এইচ ইকুয়াল টু ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট বাই 2g। তো ভি নট এর মান কত বলেছি জানো আমি এখানে? ভি নট এর মানটা কত বলেছি স্যার? 20 মিটার। হ্যাঁ 20, সরি চিত্রে বলেছি, চিত্রে বলা আছে 20 আর থিটা নট 30 আর জি 9.8। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এই হাইটটা পেয়ে গেলাম 5.1। এই ক্যাপিটাল হাইটটা কিন্তু, ক্যাপিটাল এইচটা কিন্তু এই যে উপরে এই অংশটুকু, এই যে ডটের যে রেখাটা আমি টেনেছি সেখান থেকে এই যে পয়েন্টে বেগটা শূন্য হয়ে যায়, দ্যাট ইজ ক্যাপিটাল এইচ। তো অলরেডি সে 30 মিটার উচ্চতায় ছিল, তাহলে ভূমি হতে সর্বোচ্চ কত উচ্চতার উপর দিয়ে যাচ্ছে? তাহলে এই যে ওয়াই নট প্লাস ক্যাপিটাল এইচ 30 যোগ করতে হবে এটার সাথে। আর এই যে দেখো এইচ ম্যাক্স ইকুয়াল টু এইচ প্লাস ওয়াই নট, তাহলে 30 যোগ করলে 35.1 মিটার উচ্চতা দিয়ে যাচ্ছে। এটা গতে এই প্রশ্নটা আসে। হ্যাঁ, এটা গতে এই প্রশ্নটা আসে। এবারে দেখো ঘতে যেটা আসে যে ভূমিতে পতিত হওয়ার সময় ও আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মানে এই পাঁচটাকে তো একটা হাইট থেকে ও বিন্দু হতে নিক্ষেপ করে ভূমিতে এই পয়েন্টে এসে পতিত হলে, এই যে এই পয়েন্টে পতিত হতে তার কত সময় লাগবে সেইটা বের করার জন্য এখন দেখো কি সূত্রটা ইউজ করা হচ্ছে, y ইকুয়াল টু ওয়াই নট। খেয়াল করো y ইকুয়াল টু ওয়াই নটটা আমরা কেন নিয়ে আসলাম এখানে বলো তো? আমার নেটের কানেকশন একটু আনস্টেবল দেখাচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার কেটে কেটে আসছে কথা, স্যার কেটে কেটে আসছে। আচ্ছা, নেটের সমস্যা। এখন শোনা যাচ্ছে তাই না? ইয়েস স্যার, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ইয়েস। আচ্ছা, এখন এই যে দেখো আমরা এখান থেকে ও বিন্দু হতে, এখন পরের প্রশ্নটা হচ্ছে ভূমিতে পতিত হওয়ার সময় অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। মানে এই টোটাল পথ, এই যে ও বিন্দু হতে টোটাল পথ পরিভ্রমণ করে এই পয়েন্টে আসতে কত সময় লাগবে সে টি এর মানটা চাওয়া হচ্ছে। আর এই পতিত যখন এই পয়েন্টে পতিত হবে তখন এই এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বটা কত হবে, এই দূরত্বটা বের করতে বলা হচ্ছে, এক্স এর মানটা। এটা ঘতে আসে এই প্রশ্নটা। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে পড়তে কত সময় লাগবে সেটা আগে বের করতে হবে। তাহলে y ইকুয়াল টু ওয়াই নট প্লাস ভি ওয়াই নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার। আচ্ছা, এখন বলো তো এই ওয়াই নটটা কেন নিয়ে আসলাম? বলো এই ওয়াই নটটা কেন নিয়ে আসলাম? স্যার আগে থেকে 30 ওয়াই নট উচ্চতা ছিল, কারণ অলরেডি 30 মিটার উচ্চতা থেকে তুমি এটাকে নিক্ষেপ করছো, তাহলে একটা ইনিশিয়াল সরণ আছে, উলম্ব সরণ আছে অলরেডি তার। এই জন্য এই ওয়াই নটটাকে সমীকরণে নিয়ে আসতে হবে। ওকে,
তাহলে y ইকুয়াল টু y নট, এই জন্য y নট এখানে আনা হয়েছে। আচ্ছা এখন বলো তো এটা যখন ভূমিতে পতিত হবে, আমার কার্সরটা খেয়াল করো, যখন এই পয়েন্টে পতিত হবে, এই পয়েন্টে পতিত হলে আমার কার্সরটা দেখো, এই পয়েন্টে পতিত হলে হাইট কত হবে, উলম্ব ডিসটেন্স কত হবে? 0। তাহলে দেখো ওই যে ওখানে বাম পাশে y এর পরিবর্তে 0 লেখা হয়েছে আর y নট এর পরিবর্তে 30, আর vy নট মানে কত লিখবে বলো? vy নট মানে কি এখানে 0 লেখা যাবে? না স্যার, এটা তো ওই না যে এটা স্যার উপরের দিকে উঠতেছে। একটা অ্যাঙ্গেল আছে তো এখানে থিটা নট আর ভি নট, তার মানে এখানে জি স্যার, এই জন্য ওই 0 হবে না। যে উলম্ব উপাংশটা নিয়ে আসতে হবে, ভি নট সাইন থিটা নট, প্রথম যে গতিটা আমরা পড়েছি পাশের সেটা নিয়ে আসতে হবে কিন্তু। ভেরি ইন্টারেস্টিং। ভি নট সাইন থিটা নট ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার, উলম্ব ত্বরণ মাইনাস জি। এবারে মান বসিয়ে দাও সবগুলো। ভি নট এর মান বলা আছে 20, থিটা নট এর মান 30। ক্যালকুলেশন করলে তুমি দেখো এখানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হচ্ছে। এই দ্বিঘাত সমীকরণ সমাধান উৎপাদকে বিশ্লেষণ না হলে কি দিয়ে বের করতে হয়? ওই যে দ্বিঘাত সমীকরণ দিয়ে বের করতে হয়, a x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। ওই সমীকরণ দিয়ে বের করলে টি এর দুইটা মান পাওয়া যাবে ওখানে, এখানে। ওকে, তো টি এর দুইটা মানের ক্ষেত্রে একটা মান প্লাস এসছে, একটা মাইনাস এসছে, তো মাইনাসটা কি গ্রহণযোগ্য হবে নাকি বাদ হয়ে যাবে? মাইনাসটা বাদ। তাহলে আমার এখানে এই প্রাসটি এই ও বিন্দু হতে ভূমিতে পতিত হতে কত সময় লেগেছে? এটাই হচ্ছে তার বিচরণ কাল। তাহলে কত সময় লেগেছে? 3.7 মিটার। ক্লিয়ার হয়েছে সবাই? স্যার নির্দিষ্ট সময় যদি ভূমি থেকে উচ্চতা বের করতে হয় তখন এই সূত্র ব্যবহার করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তখন এটা ইউজ করবে। তাহলে পতিত হতে কত সময় লেগেছে? 3.7 সেকেন্ড। আচ্ছা, এবার আরেকটা জিনিস চাওয়া হয়েছে, এই আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এই যে ভূমি হতে এই পর্যন্ত যেখানে পতিত হলো, এই x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? সেই দূরত্ব বের করার জন্য x = x নট প্লাস vx নট প্লাস হাফ x স্কয়ার অ্যাপ্লাই করো। আচ্ছা, তাহলে এখানে বলো তো তোমার এখানে শুরুতে এটা মূল বিন্দুর উপরে আছে, তাহলে x অক্ষ বরাবর কি কোনো দূরত্ব এখানে আছে? নাই। তাহলে x নট এর পরিবর্তে কত লিখবে? 0। ওকে, আর vx নট এর পরিবর্তে কত লিখতে হবে? v নট cos থিটা নট ইনটু t প্লাস হাফ x t স্কয়ার। তো v নট এর মান হচ্ছে 20 আর cos থিটা নট এর মান হচ্ছে 30, আর এখানে পতিত হতে যে সময়টা তুমি বের করলা 3.7 সেকেন্ড। আর এখানে তোমার ত্বরণ, আনুভূমিক ত্বরণ কত? 0। আনুভূমিক ত্বরণ 0 হওয়ার কারণে তোমার এখানে ত্বরণটা 0 হয়ে যাবে, তার মানে এই টার্মটা বাদ হয়ে যাবে। তাহলে ফাইনালি আমরা দেখো এখানে পেয়ে যাচ্ছি 20 cos 30 ডিগ্রি ইনটু 3.7। ক্যালকুলেশন করলে আমরা x এর মানটা পেয়ে গেলাম 64.09 মিটার। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? আনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করেছে এটা? জি স্যার। জি স্যার। এবার আরেকটা জিনিস আমরা বের করতে পারি, আনুভূমিক পাল্লা কত। এখন আনুভূমিক পাল্লা কোনটা বলো? আনুভূমিক পাল্লা কি এই আমরা যে এক্সটা বের করলাম এইটা, নাকি না স্যার এটা আরো উপরে, নাকি একটা হাইট থেকে নিক্ষেপ করেছে এই যে হাইটে ফিরে আসতে হবে, এই হাইটে? খেয়াল করো স্যার উপরে ডট ডট যেটা আছে এটা। তাহলে উপরে ডটের লাইন যেটা আছে সেটা হচ্ছে তার পাল্লা। তাহলে সেই পাল্লা বের করার ফর্মুলা কি? r = v নট স্কয়ার sin 2 থিটা নট বাই g। তো v নট কত? 20 sin 2 থিটা নট কত? 30, g 9.8। ক্যালকুলেশন করলে আমরা আনুভূমিক পাল্লা পেয়ে গেলাম 35.35 মিটার। তো 35.35 মিটার দূরত্বটা অ্যাকচুয়ালি কোনটা? এই যে ও বিন্দু হতে এই পর্যন্ত যে দূরত্বটা, ও বিন্দু হতে এই পর্যন্ত যে দূরত্বটা। ক্লিয়ার হয়েছে সবাই? এই যে ডটের লাইন যে রেখাটা টানা হয়েছে এই দূরত্বটা ইন্ডিকেট করছে। ক্লিয়ার হয়েছে কিনা বলো? জি স্যার। জি স্যার। আজকে সময় শেষ হয়ে গেছে। এখানে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন আমি বই থেকে নিয়েছিলাম, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আছে এখানে। তোমরা একটু নিজেরাই দেখো, নিজেরাই পারবে আশা করি। এখন এই প্রশ্নগুলো একেবারে ইজি, কিভাবে বের করতে হয়। সময় খুবই কম। ভিডিও অন হয়ে গেছে। স্লাইডটা তাড়াতাড়ি